এই যে নতুন জোট, একটা নতুন ধারণা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, নতুন দলগুলো, বিশেষ করে নতুন দলও বলা যাবে না, গণ অধিকার পরিষদ দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলেন, এবি পার্টিও ছিলেন, বিশেষ করে জুলাই আন্দোলনে তাদের ভূমিকা তো অনস্বীকার্য। এবি পার্টি মঞ্জুর চেয়ারম্যান যখন এই ঘোষণা দিলেন যে নতুন দলগুলো নিয়ে একটা নতুন জোট করবে, বিএনপি জামায়াতের বাইরে সে নতুন জোটের এই সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন? বাংলাদেশের ইতিহাসও কি বলে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচকের শুভেচ্ছা। নির্বাচন সামনে আসলে সব থেকে বেশি আলোচনায় আসে যে নতুন জোট এবং সেই জোটে কারা কারা অংশগ্রহণ করছে, কারা কারা যাচ্ছে। এবারের নির্বাচনকে ঘিরেও সেই আলোচনাটা হচ্ছে। আমাদের কন্টেম্পোরারি হিস্ট্রি অথবা আমাদের অনেক পেছনের ঘটনাগুলো, আমাদের এখানে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার ইতিহাস অনেক পুরনো। শুধু আমাদের এখানে না, আমাদের এই সাবকন্টিনেন্টেও নির্বাচনে জোটবদ্ধ হওয়া এটি একটা রাজনৈতিক কৌশলের অংশ। দুইটা কারণে জোটটা হয়। একটা হচ্ছে যে আদর্শিক একটা দীর্ঘমেয়াদী আদর্শকে এস্টাবলিশ করার জন্য একটা জোট, আবার কখনো কখনো নির্বাচনী জোট, এবং নির্বাচনী জোটটা সাধারণত সাস্টেনেবল হয় না, নির্বাচনের পরে সেই জোটগুলো ভেঙে যায়। আপনি আমাদের পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গে দেখবেন, সেখানে বামফ্রন্ট নামে একটা জোট আছে এবং তারা প্রায় 34 বছর একসঙ্গে পাওয়ার হোল্ড করেছে, আবার তারা এখন পর্যন্ত সেই জোটে আছে। একটা আদর্শ নির্ভরতা। আমাদের এখানে বামপন্থীদের একটা জোট আছে, আবার ইসলামপন্থীদের ইসলামী ঐক্য জোট নামেও একটা জোট আছে। জোট করা খারাপ কিছু না, কিন্তু এই জোটের ভেতর থেকে আপনি পাবলিকের যে এক্সপেকটেশন, পাবলিকের যে প্রত্যাশা, সেটি কতটুকু বাস্তবায়িত করছেন আপনার কর্মসূচির মধ্য দিয়ে, এটি ইম্পর্টেন্ট। আমরা আমাদের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন আপনি যদি আমাকে বলেন, আমি বিশ্বাস করব না। আমাদের এখানে কোনো পরিবর্তন হয়নি, আচরণের কোনো পরিবর্তন হয়নি, দম্ভের পরিবর্তন হয়নি, নির্বাচনকে কুক্ষিগত করার যে প্রচেষ্টা তার পরিবর্তন হয়নি, শুধুমাত্র ব্যক্তির কতগুলো পরিবর্তন হয়েছে। তবে ইতিবাচক দিক হচ্ছে যে তুলনামূলকভাবে নতুন কয়েকটি রাজনৈতিক দল তারা এক ধরনের প্রত্যাশার কথা বলছেন, অঙ্গীকারের কথা বলছেন, স্বপ্ন দেখাচ্ছেন। এই স্বপ্নটা কতটুকু বাস্তবায়িত করতে পারবে প্র্যাকটিক্যাল ফিল্ডে গেলে দেখতে পাবো। যদিও কেউকে আমরা তাদের অবস্থানটা পরিবর্তন করতে দেখছি। জুলাই অভ্যুত্থানের পরে এনসিপির একটা বক্তব্য ছিল, গত কয়েকদিন ধরে দেখছি যে এনসিপি বিএনপির সঙ্গে একটা জোট করতে পারে, অথবা এনসিপির থেকে পেছনে যারা আছেন অথবা ছাত্র প্রতিনিধি যারা সরকারে আছেন তারাও বিএনপির সঙ্গে মিলে একটা জোটের দিকে যেতে পারেন। আবার এদের কাছ থেকে কিন্তু আমরা 6 মাস 8 মাস 1 বছর আগে যে কথাটা শুনেছিলাম যে আমরা আওয়ামী লীগকে বিদায় করেছি বিএনপিকে প্রতিষ্ঠা করার জন্য না, এবং এই কথাটি বলে তারা বিএনপির কিন্তু অনেক অ্যাক্টিভিটির তারা ক্রিটিক করেছেন। তো এখন যদি তারা বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়, তাহলে ধরে নিতে হবে যে রাজনীতিতে আসলে সুবিধাবাদের রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আমি মনে করি যে আদর্শের রাজনীতিতে শেষ কথা আছে, কিন্তু সুবিধাবাদের রাজনীতিতে শেষ কথা নেই। তো আদর্শের রাজনীতি যদি আমি বলি, আদর্শের রাজনীতি কোন দলগুলোতে দেখেছেন আপনি? আদর্শের রাজনীতির জায়গাটায় এটি আমাদের অবজারভেশন, এক ধরনের পাবলিকের অবজারভেশন। আপনি যদি দেখেন যে এখানে যে বামপন্থীদের যে জোটটা আছে, এর আগে বা তার আগে 18 নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে, তারপরে নির্বাচনে ভাগাভাগি হয়েছে। আমাদের এখানকার বামপন্থীদের অনেকেই সরকারের সাথে আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। আবার বামপন্থীদের যে জোটটা আছে, বাম গণতান্ত্রিক জোট, আপনি খেয়াল করবেন যে তারা অন্তত মানুষের কল্যাণের যে রাজনীতিটা, তার শক্তি সামর্থ্য ছোট হতে পারে, কিন্তু সুবিধাবাদের যে জায়গাটা, সুবিধা গ্রহণ করার যে জায়গাটা, সেই জায়গাটা তাদের পক্ষে গ্রহণ করাটা সহজ ছিল, যায়নি। সেক্ষেত্রে রাশেদ খান, মেনন, হাসানুল হক, আমি তাদের অংশটা বললাম। তারা তাদের বিষয়টা কি বল, তাদের যে স্খলনটা, এর বাইরে আপনি যদি ব্যক্তিগতভাবে বলেন, মুজাহিদুল ইসলাম সেলিমের পক্ষে বাংলাদেশের মন্ত্রী হওয়া সহজ ছিল। আওয়ামী লীগে গিয়ে
আওয়ামী লীগের সাথে রাশেদ খান মেননের মতন বা হাসানুল হক ইনুর মতন সিপিবির একটা রাজনৈতিক হিস্ট্রি আছে, সেই হিস্ট্রিটাকে সে একপাশে রেখে যদি তিনিও যেতেন তাহলে পেতেন। হ্যাঁ, তার মানে কি আমার জেলে গেলে পেতেন নাকি দর কষাকষিতে হয়নি সেজন্য যায়নি? তারা নীতিগতভাবে, এবং আপনাকে আমি এবারও এনশিওর করে বলতে পারি যে তারা তাদের যে আদর্শিক যে জোটটা অনেকদিন ধরে প্র্যাকটিসটা করছেন সেই জায়গা থেকে তারা সরবেন না, সেই জায়গা থেকে সরবেন না। এই দলগুলো ঐতিহ্যবাহী দল, বাংলাদেশের কিছু কিছু জায়গায় তাদের মোটামুটি সম্মানজনক ভোট পাওয়ার মতন অবস্থা আছে। কিন্তু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সাইফুল হক না, উনি তো মনে হয় না, উনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করে। আমি সিপিবির কথা বলছি, সিপিবির কথা বলছি। সম্ভবত আমি যতটুকু জানি যে তারা এই ধরনের আসন নিয়ে সমঝোতা করে বা এই ধরনের জায়গাটায় জোটের জায়গায় যাবেন না। তবে জোটবদ্ধ যারা হচ্ছে ওই নবীন দল, নতুন দল, তারা যে সবাই যে অনৈতিক কারণে জোটবদ্ধ হচ্ছে আমি সেটি মনে করি না। আপনার একটা স্পিরিট আছে। ধন্যবাদ। একটা প্রশ্ন চলে যাচ্ছে, এস্টাবলিশ করার জন্য আপনি জোট করতে পারেন। জি শরীফ ভাই, একটা প্রশ্ন চলে যাচ্ছে, সেটা হচ্ছে এবার জোট করলেও একটা শুধু ছিল হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, তারা নৌকা প্রতীক পেয়েছিলেন যদিও তারা অন্য দল করতেন, কিন্তু এইবারের জোটে কিন্তু প্রতীক তো পাবেন না। যেমন মনে বিএনপির ধানের শীষ পাবে না, জামায়াতের দাড়িপাল্লা পাবে না। সেই ক্ষেত্রে আসলে জিতে আসাটা আসনগুলো থেকে কতটা সহজ হবে? আমি একেবারে স্পষ্ট করে বলি যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে অন্যায়ভাবে। ইলেকশনের যে মেইন স্টেক হোল্ডার হলো পলিটিক্যাল পার্টি। ভোটের সময় পলিটিক্যাল পার্টি কি ধরনের আচরণ করবে এটা তাদের সাথে আলোচনা ছাড়া ইলেকশন কমিশনের এটি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার কোনো নৈতিক অধিকার তাদের নেই। তারপরে তারা করেছে। কেন করেছে? এটা করা হয়েছে কতগুলো রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য। প্রথমত, বিএনপির নেতৃত্বে আপনি যদি খেয়াল করেন, ফারুক ভাই বললেন যে এখানে দুটো রাজনৈতিক দল তাদের একটা জোট গঠন করার চেষ্টা করছে। তার মধ্যে জামাত একটা জোট গঠনের চেষ্টা করছে, বিএনপি একটা চেষ্টা করছে। জামাতের বক্তব্যটা হচ্ছে যে আমরা আসন সমঝোতা করব কিন্তু জোট গঠন করব না। তার অর্থ হলো যে আসনে তাদের সমমনা যারা আছে তাদেরকে আসন ছেড়ে দিবে, তারা তাদের প্রতীকে নির্বাচন করবে, জামাত তাদেরকে ভোট দিবে। কিন্তু বিএনপির এই জায়গাটায় আমরা কিন্তু এই ধরনের বক্তব্য শুনিনি। তার অর্থ হলো যে তার আগেরও নির্বাচনে জোটের প্রতীকে নির্বাচন করার হিস্ট্রি 18তেও আছে। জামাতের নেতারা কিন্তু দাড়িপাল্লা মার্কায় নির্বাচন করেছিল, ধানের শীষ মার্কায় নির্বাচন করেছিল, ধানের শীষ মার্কায়। এবার এই কৌশলটা নেওয়া হয়েছে আমি আমার অবজারভেশনে দেখি যে খুব পরিকল্পিতভাবে, এবং বিএনপি অনেকটা বিষয়টিকে গুরুত্ব অনুধাবন করেনি, প্রপার টাইমে তারা রিয়্যাক্ট করেনি, এবং এই সুযোগে সম্ভবত জামাতকে একটা সুবিধা দেওয়ার জন্য, আমি স্পেসিফিক বলি, জামাতকে একটা সুবিধা দেওয়ার জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এবং ইলেকশন কমিশন এটি হচ্ছে বাংলাদেশে 4টি মার্কা আছে, জনপ্রিয় মার্কা। আপনি স্বীকার করেন বা না করেন, ধানের শীষ, নৌকা, দাড়িপাল্লা এবং কোন কোন জায়গায় লাঙ্গল। লাঙ্গলের কতগুলো স্পেসিফিক পকেট আছে। এক্ষেত্রে জামায়াত কি তার দাড়িপাল্লা দিয়ে তো নির্বাচন করতে পারবে? আমি এই যে 4টা মার্কার কথা বলছি, এই 4টা মার্কায় আপনি যখন ব্যালটে যাবেন, এখানে এই যে 4টা মার্কা, ব্যালটে যদি কোনো একটা আসনে তাদের প্রার্থী নেই কিন্তু ভুলক্রমে ব্যালটে ছাপা পড়ে গেছে ধানের শীষ মার্কা, আপনি সারাদিন পরে দেখবেন সেখানে ধানের শীষে 40,000 ভোট পড়েছে, ধানের শীষ মার্কায় প্রার্থী নেই কিন্তু ভুলক্রমে ব্যালট। এটি হচ্ছে মার্কা বা প্রতীকের জনপ্রিয়তা। যেখানে একটা আসনে আমি রাজনৈতিক দলগুলোর শক্তি সামর্থ্য সবার এক ধরনের না, এটা কিন্তু বাস্তবতা, এটা স্বীকার করতে হবে। মর্যাদার জায়গায় সবাই সমান, কিন্তু শক্তি সামর্থ্যের একটা দুর্বলতা আছে, সমর্থক গোষ্ঠীর একটা সীমাবদ্ধতা কম বেশি আছে। একটা ব্যালটে যখন একজন প্রার্থী গিয়ে দেখবেন যে আমাদের জুনায়েদ সাকি ভাই, তার যে মাথাল প্রতীকটা, ধরেন যে তিনি একটি আসনে বিএনপি সমর্থিত জোট হিসাবে প্রার্থী হয়েছেন, সুতরাং সেখানে কিন্তু ধানের শীষ প্রতীকটা থাকছে না, সাকি ভাইকে মাথাল প্রতীক নিয়ে নির্বাচন করতে হচ্ছে। সেখানে নৌকা থাকছে না, সেখানে দাড়িপাল্লা থাকছে অথবা লাঙ্গল থাকছে। ফলে যে ভোটাররা ধানের শীষ জনপ্রিয়তার শীর্ষে থাকার কারণে ধানের শীষে ভোট দিত, তিনি গিয়ে যখন দেখছেন তার যে ওয়েল নোন যে প্রতীকগুলো, সেই প্রতীকগুলোর মধ্যে
প্রথমে আছে দাঁড়িপাল্লা, স্বাভাবিকভাবে একটা বড় ভোট সেখানে চলে যাবে। এবং দাঁড়িপাল্লা এবং ধানের শীষের দীর্ঘদিনের একসাথে রাজনীতি করার কারণে একটা মনস্তাত্ত্বিক সংযোগ উভয়ের মধ্যে আছে। তিনি সাকিব ভাইকে পার্সোনালি হয়তো পছন্দ করেন, কিন্তু সাকিব ভাইয়ের প্রতীক যে ওই মাথাল, এটি তিনি জানেন না। সুতরাং নির্বাচনী প্রচারণা তো অবশ্যই সবাই চালাবে, কিন্তু এটি বাস্তবতা হচ্ছে, আমি 18 সালের নির্বাচনে নিজের অভিজ্ঞতা, আমি প্রার্থী ছিলাম, নিজের অভিজ্ঞতা থেকে বলি, যে সময়ের মধ্যে যে সময়টি নির্ধারণ করে দেওয়া হয় আসলে ডোর টু ডোর, মানুষ টু মানুষ, ভোটার টু ভোটার, এই পর্যন্ত পৌঁছানো।